ভাবি আমি আশিক, আশরাফুল প্রবাস থেকে চলে আসছে। ভাইয়া ওর কি হয়েছে? ওর এই অবস্থা কেন? ভাবি আপনি শান্ত হন, আপনাকে সব কিছু খুলে বলছি। তার আগে আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। বাবা, ও বাবা, সজীব, হ্যাঁ সজীব, দেখ না তোর দুলাভাই জানে কি হয়েছে। রূপা, কি হয়েছে তোর? জামাই, জামাই তোমার কি হয়েছে বাবা? বাবা আশরাফ, কি হয়েছে তোমার? তুমি কেন হুইল চেয়ারে? আর তোমার মাথায় ব্যান্ডেজ কেন, হাতে ব্যান্ডেজ কেন? দুলাভাই কি হয়েছে তোমার? ভাইয়া, আঙ্কেল আপনার শান্ত হন, আমি সব কিছু খুলে বলছি। আরে ভাইয়া শান্ত হবো মানে? কি হয়েছে একটু বুঝিয়ে বলেন না, আমাদের তো অনেক টেনশন লাগছে। আসলে ভাবি হয়েছে কি, আমরা যে কোম্পানিতে চাকরি করতাম, এই কোম্পানির একটা কাজের জন্য আমরা বাইরে যাওয়ার সময় আশরাফ অ্যাক্সিডেন্ট করে। আর ওই অ্যাক্সিডেন্ট করার পরে আমরা সবাই মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বলে ও নাকি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। আর তখনই ওকে আমি বাংলাদেশে নিয়ে আসি। আর ও যে বাংলাদেশে আসবে ওর কাছে কোনো টাকা ছিল না, তাই ওর যত খরচ লাগে সব কিছু আমি বহন করে ওকে বাংলাদেশে নিয়ে আসছি। ওর যাবতীয় খরচ সব কিছু মিলে আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে ভাবি। ও আচ্ছা। হ্যাঁ ভাবি, আর আশরাফ বলেছিল বাড়িতে আসলে নাকি আপনারা আমাকে টাকাটা দিয়ে দিবেন। তাই বলছিলাম কি, আমার 3 লক্ষ টাকা যদি দিতেন আমি বাড়ি চলে যেতাম ভাবি। এই তুই বাড়ি চলে যাবে মানে? তুই কি পাগল হয়েছিস? তুই আসিস তোর টাকা নেই। আমি তোকে বলেছিলাম না, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো, ওরা আমার জন্য শুধু 3 লক্ষ কেন 30 লক্ষ টাকাও খরচ করতে পারে। তুই আমার বাসায় আসছিস, থাকবি, ঘুরবি, ফিরবি, তারপর তুই তোর বাসায় যাবি। থাকবে মানে? ও কোথায় থাকবে? আরে তুমি কোথায় থাকবে সেটা চিন্তা করো। এটা কি আমি লঙ্গরখানা পেয়েছি যে যে আসবে সে এখানে থাকবে? যাও, ওকে নিয়ে তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। বাবা, আপনি এভাবে কেন কথা বলতেছেন? ও আমার বন্ধু, ও তো আমার বাসায় থাকতে পারে, এটাই স্বাভাবিক। রূপা, বাবা এভাবে কেন কথা বলতেছে? এই তুমি চুপ করো, বাবা যেটা বলছে সেটা তো সত্যি কথাই বলছে। এমনিতেও তো তুমি পঙ্গু হয়ে গেছো, তোমাকে রেখে আমি আর কি করব বলো? শুনেন ভাইয়া, আপনাকে বলছি, আপনি কি বললেন? এই আপদটাকে আনতে 3 লক্ষ টাকা খরচ করেছেন। দেখেন আপনাকে কে বলেছে এই আপদটাকে আমার বাসায় আনতে? আপনি এক কাজ করেন, আপনি এই আপদটাকে যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে যান, না হলে আপনার সাথে করে নিয়ে যান। এই আপদটাকে বোঝা করে আমরা রাখতে পারবো না। তাছাড়া আমাদের কাছে এতগুলো টাকা নেই যে এতগুলো টাকা দিয়ে এই আপদটাকে রেখে দিব। আপনি এক কাজ করেন, এই আপদটাকে নিয়ে বেরিয়ে যান, যান বলছি। ভাবি আপনি সব কি বলতেছেন? কী রে বন্ধু, তুই না আমাকে বলেছিলি তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে অনেক ভালোবাসে, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা, সবাই তোর সাথে পোল্ট্রি নিচ্ছে। হাই ম্যান, পোল্ট্রি নিচ্ছি মানে? এসব আপনি কী বলেন? ও তখন পঙ্গু হয়ে গেছে। আর আপু যা বলছে একদম ঠিক বলছে, ওকে টানবে কে? আর তারপরেও 3 লক্ষ টাকা দিতে হবে। ভাই আমাদের কাছে তো টাকা নাই, ওকে আপনি যেখান থেকে আনছেন সেখান থেকে নিয়ে চলে যান, যান বলছি। হ্যাঁ, আমার ছেলে তো ঠিকই বলছে। এই আপদটাকে নিয়ে আমরা কি করব? এই আপদটাকে নিয়ে তুমি চলে যাও, যাও এখান থেকে। আঙ্কেল, আপনাদেরকে একটা কথা বলতেই আমি ভুলে গিয়েছিলাম। আপনার জামাই মানে আশরাফ যখন অ্যাক্সিডেন্ট করেন তখন কোম্পানি থেকে ওকে 50 লক্ষ টাকা দেয়। আর সেই টাকাগুলো কই? আঙ্কেল সেই টাকাগুলো আছে বাইরে লাকেজের ভিতরে রেখে দিয়েছি। কেন এই ভুল করছো? বাইরে কেন রেখেছো? বাইরে থেকে তো লোকজনের টাকা নিয়ে যাবে। যাও বাবা, টাকাটা নিয়ে আসো। বাবা আশরাফ, তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ বাবা। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো? হ্যাঁ বাবা, আমি খাইছি। আর আশরাফ, এতক্ষণ বাবা আর আমরা যা বলেছি সব মজা করে বলেছি, সিরিয়াসলি কিছুই বলিনি। হ্যাঁ দিল, তাই বলো? ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোমরা সব কিছু সিরিয়াসলি বলতেছিলে। হ্যাঁ দুলো ভাই, আমরা তো মজা করতেছিলাম এতক্ষণ। ও আচ্ছা, আসি। হ্যাঁ দোস্ত, যা টাকাগুলো নিয়ে। ও আচ্ছা ঠিক আছে, যান যান ভাই। দুলো ভাই, আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ রে, অনেক ভালো আছি আমি। দোস্ত এই যে খোল, লাগেজটা খোল। এতগুলো টাকা? হ্যাঁ বাবা, ওখানে 50 লক্ষ টাকা আছে। আরে আশরাফ, এই তুমি কি দাঁড়িয়েছো? তুমি না বললে তুমি আর দাঁড়াতে পারবে না? বাবা দেখো, আশরাফ ঠিক হয়ে গেছে। হ্যাঁ আশরাফ, আমি তো শুনলাম যে ডাক্তার সাহেব বলছে তুমি কোনোদিনই দাঁড়াতে পারবে না। তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছিলে বাবা? হ্যাঁ, মজাই করতেছিলাম। কি ব্যাপার, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনাদের চোখ মুখ এভাবে ছোট হয়ে গেল কেন? ও আই সি, আমাকে অবস্থা দেখে আপনার অবাক হয়েছে। অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ যে মানুষটার জন্য ডক্টর এই কথা বলে দিছে এই মানুষটা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, সেই মানুষটা যদি তৎক্ষণাৎ হুট করে সামনে দাঁড়িয়ে যায় তখন তো
অবাক হতেই হয়, অনেক অবাক হচ্ছে তাই না? আরে আপনারা কি অবাক হচ্ছেন? তার থেকে বেশি অবাক হচ্ছি আমি আপনাদের এই রূপ দেখে, আপনাদের এই চেহারা দেখে। আমি এতদিন যাবৎ কাদের জন্য কি করতেছিলাম? আমি এতদিন যাবৎ প্রবাসের মাটিতে পরিশ্রম করতেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের কথা চিন্তা করে রাত দিন প্রবাসের মাটিতে পরিশ্রম করে গেছি। এই যে এত অল্প বয়সে প্রবাসে গিয়েছি, দুনিয়া এত সহজ না। আপনারা যারা দেশে থাকেন আপনারা মনে করেন প্রবাস জীবন মনে হয় অনেক সহজ, না, অনেক কঠিন। প্রবাস জীবন এতটা কষ্টের, এতটা কঠিন। আপনারা যারা দেশে থাকেন একটা দিন যদি দেখতেন আপনারা ঘুমাইতে পারতেন না। জানেন আমরা বাংলাদেশের মতো 8 ঘন্টা ডিউটি করি না, 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি। কেন এত ডিউটি করি জানেন? কারণ আমরা ওভার টাইম করি। আমরা তো টাকার মেশিন। আমাদেরকে প্রবাসে পাঠানো হয়েছে টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করতে গেছি আমরা। খুব ছোট্টবেলায় মা বাবাকে হারাইছি। মা বাবাকে হারানোর পর যখন আমি আপনার মেয়েকে বিয়ে করলাম, তখন আমার মনে হলো আমি একটা ফ্যামিলি পাইছি। আমি বাবা পাইছি, ভাই পাইছি, বউ পাইছি। সবাইকে পেয়ে আমি অনেক খুশি ছিলাম। আপনাদের জন্য আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছিলাম, আপনারা যেন ভালো থাকেন। আপনাদের ভালো রাখার জন্য রাত দিন নিজের কথা বাদ দিয়ে প্রবাসের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে গেছি। কার কখন কি লাগবে, কার কখন কি দরকার, সমস্ত খুঁটিনাটি বহন করছি। এই যে প্রবাসের মাটিতে এত পরিশ্রম করছি, এত টাকা ইনকাম করছি, নিজের জন্য 1 টাকাও রাখি নাই। সমস্ত টাকা আপনাদের জন্য ব্যয় করেছি। কেন করেছি জানেন? কিসের জন্য করেছি? কারণ আমি আপনাদেরকে ফ্যামিলি মনে করেছি, আপনাদেরকে আপনজন মনে করেছি, আপনাদেরকে অনেক ভালোবেসেছি। কিন্তু আজ আমি বুঝলাম আপনারা আমাকে কখনোই ভালোবাসেন নাই। দেখো আশা, আমার ভুল হয়ে গেছে। আমরা বিরাট একটা অন্যায় করেছি তোমার সঙ্গে বাবা। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা ক্ষমা তাদেরকে করা যায় বাবা যারা ভুল করে। আপনারা তো কোনো ভুল করেন নাই, আপনারা করেছে অন্যায়। আপনারা আমাকে ধোঁকা দিয়েছেন। আর আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু নাটক করেছি, ছোট্ট একটা নাটক। কিন্তু আপনারা আজীবন আমার সাথে নাটক করে গেছেন, ভালোবাসা নাটক করে গেছেন। অ্যাকচুয়ালি হয়েছে কি জানেন? আমি যে কোম্পানিতে চাকরি করতাম, সে কোম্পানির 50 কোটি টাকার একটা প্রজেক্ট আমি একা হাতে হ্যান্ডেল করতেছিলাম। সেই প্রজেক্টটা ফাইনাল হয়। দ্যাটস ওয়াই কোম্পানির বস খুশি হয়ে আমাকে 50 লক্ষ টাকা গিফট করে। এই যে 50 লক্ষ টাকা আমি উপহার স্বরূপ পাই। এই টাকা পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই টাকা আপনাদের হাতে তুলে দিব। ঠিক সে সময় আমার এই বন্ধু, আমার এই কলিগ আমাকে বলল, আশরাফ, তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে ভালোবাসে না, তারা ভালোবাসে তোর টাকাকে। বিশ্বাস করেন আমি ওর এই কথা বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। ওকে আমি বারবার বলেছি আমার শ্বশুরবাড়ির লোকজন টাকাকে না আমাকে ভালোবাসে। তখন আমার বন্ধু আমাকে বলল, ছোট্ট একটা নাটক করে দেখ দোস্ত, তাহলে তোর চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই পঙ্গুত্বের নাটকটা আমি করেছি। আর এই নাটক করে আমার কোনো ক্ষতি হয়নি, অনেক ভালো হয়েছে। আপনাদের আসল রূপ আমি ধরতে পেরেছি। আপনারা দিনের পর দিন আমার সাথে যে ভালোবাসার নাটক করে গেছেন আমি তা ধরতে পেরেছি। এই দিন দেখার জন্য আমি কি প্রবাসের মাটিতে বসেছিলাম? এই দৃশ্য দেখার আগে যদি আমার মন হতো না, সেটাই অনেক ভালো হতো। এই দিনটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা, আপনি আপনার অবস্থানটা ভুলে গেলেন কিভাবে? আপনার কি ছিল? আপনি ইটের ভাটায় দিনমজুরি কাজ করতেন, লেবারের কাজ করতেন, অভাব অনটনের সংসার ছিল আপনাদের। 3 বেলা খাবার পর্যন্ত পেতেন না। আপনার মেয়েকে আমি ভালোবাসতাম বিদায় আপনার মেয়েকে যখন আমি বিয়ে করলাম, আপনার মেয়ের সাথে আপনাকেও আমার বাসায় নিয়ে এসেছি, আপনার ছেলেকেও আমি নিয়ে এসেছি, আপনাকে বাজারে একটা দোকান পর্যন্ত করে দিচ্ছি। যে মানুষটা আপনাদের সুখী করতে গিয়ে দেশের মায়া ত্যাগ করে প্রবাসের মাটিতে অক্লান্ত পরিশ্রম করতেছে, সে মানুষটার সাথে বেইমানি করতে আপনাদের বিবেকে এতটুকু বাধা দিল না? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, মনুষ্যত্ব বোধ যদি আপনাদের থাকতো, তাহলে এমন জঘন্য কাজ আপনারা কখনো করতে পারতেন না। আর সজীব, তোকে একটা কথা বলি, আমি কখনো তোকে শ্যালক হিসেবে মনে করি নাই, নিজের ছোট ভাই মনে করেছি। নিজের ছোট ভাই মনে করে তোকে ভালো কলেজে ভর্তি করে দিয়েছি। তুই আমার কাছে যখন যেটার আবদার করিস, আমি তোর সামনে সেটাই হাজির করে দিচ্ছি। আমি বারবার বাবাকে বলতাম, বাবা সজীবের দিকে একটু খেয়াল রাখো, কারণ সজীবকে মানুষের মতো মানুষ হতে হবে। আমি স্বপ্ন দেখতাম তুই একদিন অনেক বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করবি। তুইও আমার সাথে বেইমানি করলি রে, আমি তোর কাছে এটা আশা করি নাই। আর রূপা, তোমার কথা আমি কী বলবো?
তুমি কি আমার সেই রূপা, সেই রূপা আমাকে অনেক ভালোবাসতো? তুমি আমাকে বারবার বলতা, আশরাফ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমিও আমার সাথে এত বড় বেইমানি করতে পারলা? আমি কি করি নাই তোমার জন্য, কি দেই নাই? তুমি আমার কাছে যখন যেটা আবদার করছো আমি তোমার সামনে সেটাই হাজির করে দিছি। প্রতি মাসে তোমার 22 কেটে স্বর্ণ লাগে, হীরার আংটি লাগে, নাকফুল লাগে, আমি তোমাকে সব দিছি। কেন দিছি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম। শোনো, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিব। কালকে দিনের ভিতর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো তোমার বাসায়, সুন্দর করে সাইন দিয়ে নিও। আশরাফ, আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। এরকম ভুল আর কখনো করবো না। বাস, আর নাটক করো না। তোমরা যে দিনের পর দিন আমার সাথে নাটক করে আসতেছো, ভালোবাসার নাটক করেছো, আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর বাবা, আপনাকে বলতেছি, আমি আপনাদের জন্য যা যা করেছি, যা যা দিয়েছি, আপনারা ঠিক 7 দিনের ভিতরে সব কিছু আমাকে বুঝিয়ে দিবেন। আর যদি না বুঝিয়ে দেন তাহলে আমি আপনাদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করব। দোস্ত চল, মনে থাকে যেন কথাটা।